নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। চতুর্থ দফার ভোট আজকে 8টা লোকসভা কেন্দ্রে। এই 8টা লোকসভা কেন্দ্রে যে চতুর্থ দফার ভোট, এখানে 8 জন যে প্রার্থী কাদের ভাগ্যে শিকে ছিঁড়বে এইটা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। এই 8টা লোকসভা কেন্দ্রে 8 জন প্রার্থী জিতবেন। কারা কারা সেই প্রার্থী যারা এই 8টা লোকসভা কেন্দ্রে যাতে জেতার সম্ভাবনা রয়েছে এবং যারা এই 8টা লোকসভা থেকে হাসি মুখে তারা আগামী 4 তারিখে বিজয় মালা পরবেন, এই যে ব্যাপারেই আজকের এই আলোচনা। এই 8টা লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে রানাঘাট, কৃষ্ণনগর, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এবং বহরমপুর। এই যে 8টা লোকসভা কেন্দ্র, এই 8টা লোকসভা কেন্দ্রের মধ্যে যারা এখান থেকে নির্বাচিত হবেন এই বিষয়ে আজকে সংক্ষিপ্তভাবে একটা আলোচনা করছি। প্রথমে আসি রানাঘাট লোকসভা কেন্দ্র। রানাঘাট লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী হচ্ছে জগন্নাথ সরকার, টিএমসি হচ্ছে মুকুটমণি অধিকারী এবং সিপিআইএমের অলোকেশ দাস। এখন এই রানাঘাট লোকসভা কেন্দ্রে এখানে বেশ কিছু মতুয়া ভোট কিন্তু আছে। এই মতুয়া ভোটের কারণ ফলে এখানে এই মতুয়া ভোটটা কাদের দখলে থাকবে এটা নিয়ে যেমন প্রশ্ন আছে, পাশাপাশি মুকুটমণি অধিকারী পরিচিতি এই লোকসভা কেন্দ্রে সেই অর্থে কতটা আছে সেটা নিয়ে প্রশ্ন আছে। আবার সিপিএমের এখানে যে প্রার্থী হয়েছে অলোকেশ দাস, তার উপরে অনেকটাই নির্ভর করছে যে এই কেন্দ্রে কে জয়ী হবে। আর কারণ হচ্ছে এই অলোকেশ দাস তিনি কতটা ভোট কাটবেন তার উপরে অনেক কিছু নির্ভর করছে। যদি বলেন কেন, 2019 সালে আমরা যেটা লক্ষ্য করেছি যে 2019 সালে বামের ভোট রামে গিয়েছিল, এরকম একটা কথা আমরা শুনেছিলাম যে বামের ভোট রামে গিয়েছিল। এখন এই যে বামের ভোট যে রামে গিয়েছিল এটা কতটা সত্য এবং কতটা সত্যতা ছিল সেটা কিন্তু এই 2024 লোকসভা নির্বাচনে সেটা অনেকটা পরিষ্কার হবে। কারণ এবারে বামপন্থীরা কতটা তাদের ভোট তারা নিতে পারবে তার উপরে অনেকটাই নির্ভর করবে যে এই আসনে কে জয়ী হবে। তবে জয়ের দিক থেকে যার পাল্লা বেশ কিছুটা ভারী তিনি হচ্ছেন বিজেপির জগন্নাথ সরকার। তিনি অনেকটাই সেই অর্থে এগিয়ে আছেন, এই কথাটা কিন্তু বলা যেতেই পারে। এবার দ্বিতীয় যে আসনের কথা বলবো, যে কেন্দ্রের কথা আমি বলবো সেটা হচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্র। এই বোলপুর লোকসভা কেন্দ্র এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই যে বীরভূমের বোলপুর, এখানে যে অনুব্রত মণ্ডল ছিলেন তিনি এখন তিহার জেলে রয়েছেন। স্বাভাবিকভাবে বোলপুরে যে তৃণমূলের যে বড় একটা সংগঠন ছিল সেই সংগঠনে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে, কিন্তু তারপরেও যেটা বলা যায় এখানে যিনি টিএমসি প্রার্থী হয়েছেন তিনি হচ্ছেন অসিত কুমার মাল, বিজেপি প্রার্থী প্রিয়া সাহা এবং সিপিআইএমের প্রার্থী শ্যামলী প্রধান। এখন এই 2019 সালে অসিত মাল বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাসকে প্রায় 1,06,403 ভোটের ব্যবধানে তিনি হারিয়ে দিয়েছিলেন। স্বাভাবিকভাবে তৃণমূলের একটা শক্ত ঘাঁটি এখানে যে রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। এখানে তৃণমূলের একটা বড় শক্ত ঘাঁটি এখানে আছে। এইবারে 2024-এ যেহেতু অনুব্রত মণ্ডল এখানে নেই, ফলে এই কেন্দ্রের লড়াইটা বেশ কিছুটা কঠিন হয়ে গেছে। কিন্তু তারপরেও যেটা বলা যায় যে সিপিআইএম শ্যামলী প্রধান এখানে কত ভোট কাটবে তার উপরেও কিন্তু বেশ কিছুটা নির্ভর করবে। এই আসনে অসিত কুমার মাল তিনি জয়ী হবেন না প্রিয়া সাহা তিনি জয়ী হবেন, এর উপরে নির্ভর করবে। তবে এখানে বিজেপি এবং টিএমসির যে ফ্যাক্টর কাজ করছে সেটা 50-50 একটা ব্যাপার রয়েছে। কে জিতবেন কে হারবেন এটা বলাটা খুব কঠিন। তার কারণ হচ্ছে এখানে যে ফ্যাক্টর বারবার বললাম যে ফ্যাক্টরটা কাজ করছে, এখানে টিএমসি বিজেপি যে প্রার্থী দুজন আছে তাদের মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন সিপিআইএমের প্রার্থী শ্যামলী প্রধান। এই শ্যামলী প্রধান যে ভোটটা কাটবে এবং কার ভোটটা কতটা কাটবে তার উপরে ডিপেন্ড করে এখানকার কিন্তু প্রার্থী কে জিততে পারেন সেটা অনেকটাই নির্ভর করছে। এরপরে যে প্রার্থীর কথা আমি বলবো বর্ধমান পূর্ব। এই বর্ধমান পূর্বর যে প্রার্থী তিনি টিএমসি থেকে যিনি দাঁড়িয়েছেন শর্মিলা সরকার, সিপিআইএমের থেকে দাঁড়িয়েছেন নীরব খাঁ আর বিজেপির থেকে অসীম কুমার সরকার। এখন সুনীল কুমার মণ্ডল টিএমসি তিনি 2019 সালে জিতেছিলেন 89,311 ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন। এবার টিএমসির যে শর্মিলা সরকার এখানে দাঁড়িয়েছেন
তিনি বেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় কিন্তু আছেন। টিএমসি প্রার্থী বেশ কিছুটা সুবিধাজনক অবস্থায় আছেন, এই কথাটা বলা যেতে পারে। তবে ওই একটা এখানে কিন্তু এবারে যে ভোটটা হচ্ছে তাতে করে সিপিআইএম মানে বামপন্থী ভোটটা কিন্তু সব প্রায় অধিকাংশ কেন্দ্রেই কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসাবে আমরা লক্ষ্য করছি। এই বামপন্থী যে ভোটটা কোন দিকে নেবে, টার্ন নেবে, এবং বামপন্থী যে প্রার্থী তারা কতটা ভোট কাটবে তার উপরে কিন্তু বেশ কিছুটা নির্ভর করছে কোন প্রার্থী জিতবেন না হারবেন। তবে এখানে যে শর্মিলা সরকার যিনি দাঁড়িয়েছেন তার একটা যথেষ্ট একটা প্রভাব আছে এবং মার্জিত একজন ডাক্তার মানুষ। যাই হোক, তিনি এখানে একটা জনপ্রিয়তা তার যথেষ্ট রয়েছে। ফলে এখানে সেই ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে দেখছি যে এখানে অনেকটাই শর্মিলা সরকারের দিকেই পাল্লাটা ভালোই রয়েছে। তারপরেও যেটা বলা যায় যে সিপিআইএমের যে নীরব খাঁ এখানে দাঁড়িয়েছেন, সেক্ষেত্রে যদি আমরা এখানে দেখি যে সংখ্যাগুরু ভোট আছে 77.37%, আর হচ্ছে সংখ্যালঘু আছে 22.1%। অর্থাৎ এখানে যে নীরব খাঁ সিপিআইএম থেকে দাঁড়িয়েছে, তিনি এই যে সংখ্যালঘু ভোটের যে কত অংশ তিনি নিতে পারবেন, যার ওপর অনেকটাই অসীম কুমার সরকারের ভাগ্য নির্ধারণ করছে। কিন্তু শর্মিলা সরকার সেই দিক থেকে অনেকটাই এগিয়ে আছেন, এই কথা কিন্তু বলা যেতে পারে। আজকের এই যে 8টা যে কেন্দ্রে নির্বাচন হচ্ছে তার মধ্যে এই বর্ধমান পূর্ব কেন্দ্রে এইরকম একটা অবস্থা বা এইরকম একটা সিচুয়েশান লক্ষ্য করা যাচ্ছে। এরপরের যে কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্র। এবং বীরভূম লোকসভা কেন্দ্রে 3বারের সাংসদ টিএমসির শতাব্দী রায় রয়েছেন, বিজেপি রয়েছেন দেবতনু ভট্টাচার্য, দেবাশিস ধরের পরিবর্তে দেবতনু ভট্টাচার্যকে এখানে প্রার্থী করা হয়েছে। আর রয়েছেন কংগ্রেসের মিল্টন রশিদ। মিল্টন রশিদ যথেষ্ট জনপ্রিয় একজন প্রতিনিধি যে কংগ্রেস এখানে প্রার্থী করেছেন। এখানে যে ফ্যাক্টর কাজ করছে যে শতাব্দী রায় 2019 সালে তিনি দুধকুমার মণ্ডলকে প্রায় 88,817 ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন। এরপরে এখন এই মুহূর্তে শতাব্দী রায়ের যে অবস্থানটা বা এখানে যে শতাব্দী যে সমস্ত জায়গায় প্রচারে যাচ্ছেন সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যেটা অভিযোগ চলে আসছে যে তাদের সেই সমস্ত এলাকায় সেই অর্থে ডেভেলপমেন্টটা কম হয়েছে। তাহলে এই যে ডেভেলপমেন্টটা কম হয়েছে, এরকম একটা দাবি বা রাস্তা হয়নি, এই হয়নি, জল হয়নি ইত্যাদি এই সমস্ত কারণের ফলে যে শতাব্দী রায়ের বিরুদ্ধে একটা অভিযোগ বলুন বা মানুষের একটা ক্ষোভ বলুন, এরকম একটা কিছু লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু 3বারের সাংসদ, ফলে স্বাভাবিকভাবে দীর্ঘদিন ধরে তিনি আছেন এবং সেখানে কিছু যদি না হয় তাহলে মানুষের একটা ক্ষোভ তৈরি হবে, এরকম একটা ব্যাপার থাকে। এই একটা ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর কাজ করছে যে অনুব্রত মণ্ডল এখানে যে ছিলেন অভিভাবকের মতন, সেই অনুব্রত মণ্ডল এখন এই মুহূর্তে নেই, এটা আরেকটা ফ্যাক্টর কাজ করছে। আর একটা ফ্যাক্টর বড় কাজ করছে, সেটা হচ্ছে যে মিল্টন রশিদ যিনি কংগ্রেস প্রার্থী, তার একটা প্রভাব কিন্তু এখানে ভীষণভাবে আছে। কারণ কেন বলছি, এই যে কেন্দ্রটা বীরভূম কেন্দ্রে সংখ্যাগুরু ভোট আছে 61.18% আর সংখ্যালঘু ভোট আছে 38.8%। ফলে এখানে এই যে মিল্টন রশিদ তার যে পরিচিতি রয়েছে এবং তিনি কতটা এখান থেকে কংগ্রেস কতটা ভোট কাটবেন তার ওপরে কিন্তু শতাব্দী রায়ের ভাগ্য অনেকটাই নির্ভর করছে। শতাব্দী রায় কতটা এই জায়গা থেকে ডেভেলপ করতে পারবেন বা আবার চতুর্থবারের জন্য তিনি কি লোকসভায় যেতে পারবেন কি না, এই সংশয়টা দেখা দিচ্ছে। এই টোটালি আমার যেটা মনে হয়েছে যে মিল্টন রশিদের তিনি কতটা ভোট কাটবেন তার উপরে ডিপেন্ড করে। মিল্টন রশিদ সংখ্যালঘু ভোটের একটা অংশ কাটবেন এরকম একটা যেমন রয়েছে। এবং যেটা বড় বিষয় এসে দাঁড়াচ্ছে যে শতাব্দী রায় 2019 বা 2014-তে যে সুখে ব্যাপারটা ছিলেন, অনেকটা নিশ্চিতভাবে তিনি ভোটে লড়াই করতে পেরেছিলেন, এবারে কিন্তু সেই জায়গাটা তার কতটা আছে সেটা নিয়ে প্রশ্ন আছে। ফলে শতাব্দী রায় নিয়ে কিন্তু আমরা একটা প্রশ্ন রেখে দিচ্ছি। তিনি চতুর্থবারের জন্য লোকসভাতে কিভাবে যাবেন সেটা কিন্তু অনেকটাই নির্ভর করছে এই মিল্টন রশিদের উপর। এরপরের যে লোকসভা কেন্দ্র আমরা আলোচনা করব সেটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আপনারা সবাই জানেন যে বিজেপি প্রার্থী হয়েছে দিলীপ ঘোষ, টিএমসি প্রার্থী হচ্ছে কীর্তি আজাদ আর সিপিআইএমের যে সুকৃতি ঘোষাল। এখন বিষয়টা হচ্ছে যে দেখুন, দিলীপ ঘোষ নো ডাউট খুব
মানে এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করলাম, দিলীপ ঘোষ যেভাবে বুথে বুথে দাপিয়ে বেড়াচ্ছে, সেটা দেখে অনেকটাই মনে হলো যে তার মধ্যে একটা সাংঘাতিকভাবে উইল ফোর্স কাজ করছে এবং তার মধ্যে একটা কনফিডেন্ট লেভেল, খুব হাইলি কনফিডেন্ট লেভেল রয়েছে, এটা দেখে মনে হলো। পাশাপাশি আমরা যেটা দেখলাম যে কীর্তি আজাদ সেই অর্থে যে কতটা বুথে দৌড়চ্ছে বা তাকে সেইভাবে মাঠে ময়দানে দেখা যাচ্ছে কি না সেটা প্রশ্ন যেমন আছে। আবার পাশাপাশি যেটা আমরা সিপিআইএমের যিনি এখানে প্রার্থী হয়েছে সুকৃতি ঘোষাল, ইনি সর্বজন শ্রদ্ধেয় একজন প্রফেসর, তিনি প্রফেসর মানুষ, তিনি বহু ছাত্রছাত্রী তার হাত দিয়ে বেরিয়েছে, ফলে এখানে তার একটা পরিচিতি রয়েছে। এখন বিজেপিকে দিলীপ ঘোষ একটা সময় একটা বড় সাফল্য এনে দিয়েছেন, সেই জায়গা থেকে বিজেপি একটা বড় সাফল্য 2019-এ পেয়েছিল। 2019 লোকসভা কেন্দ্রে সুরিন্দর সিং এখান থেকে জিতেছিলেন, তিনি খুব কম মার্জিনে এখান থেকে জিতেছিলেন, 2339 ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন সুরিন্দর সিং এখান থেকে। ফলে বিজেপি প্রার্থী এখানে জিতলেও বিজেপির এখানে যে ভোটের অঙ্ক সেই জায়গাতে কিন্তু একটা দর কষাকষি আছে। এখানে যেটা টিএমসি ক্ষেত্রে যে বড় ফ্যাক্টর হচ্ছে সেটা হচ্ছে যে সুকৃতি ঘোষাল, এবং সুকৃতি ঘোষাল একজন সৎ মানুষ হিসাবে পরিচিত, ফলে তিনি কার ভোটটা কতটা কাটবেন সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসাবে এখানে দেখা দিয়েছে। এখন দিলীপ ঘোষ কতটা নিজেদের দলের কর্মীকে আবার নিজের দিকে টেনে এনে তিনি এই ভোটটাকে ঠিকভাবে পরিচালনা করতে পারছেন কি না সেটার উপরেও কিছুটা নির্ভর করবে, কারণ ওখানে দিলীপ ঘোষের মুখ দিয়েই শোনা গেছিল যে তার কর্মীরা ওখানে যে খাটাখাটনি করছেন সেই জায়গাতে তার একটা প্রশ্ন ছিল যে সবাই সেইভাবে কি খাটছে না কি করছে ইত্যাদি একটা ব্যাপার আছে, সাবতোসের একটা ব্যাপার কিন্তু সেখানে একটা প্রশ্ন দেখা দিয়েছিল। আর কীর্তি আজাদের যে প্রবলেমটা এখানে রয়েছে সেখানে দেখা যাচ্ছে কীর্তি আজাদ তিনি কিন্তু এখানে বাংলা জানেন না, স্বাভাবিকভাবে এখানকার স্থানীয় যে বাঙালি যে বাংলা ভাষা সেই সম্পর্কে তার একটা ধারণাটাও কম রয়েছে। এখন এখানে যেটা আমরা দেখছি সংখ্যাগুরু ভোট আছে 81.7% আর সংখ্যালঘু ভোট আছে 18.4%। ফলে এখানে সংখ্যাগুরু বা সংখ্যালঘু ভোটের কাটাকাটি সেই অর্থে কিভাবে হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করছে সুকৃতি ঘোষালের ওপর। সুকৃতি ঘোষাল কতটা ভোট কাটবেন তার উপরে দিলীপবাবু এবং কীর্তি আজাদের টোটালি ভাগ্য নির্ধারণ করছে। অতএব এখানে টান টান উত্তেজনায় এবং টান টান হাড্ডাহাড্ডি লড়াই এখানে হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এরপরে যে লোকসভা সেটা হচ্ছে আসানসোল লোকসভা। এখন বিষয়টা হচ্ছে দেখুন, আসানসোল যদি অবাধ এবং সুষ্ঠু ভোট হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় ভালো একটা ভোট পার্সেন্ট যদি পড়ে, সেক্ষেত্রে এবারে যিনি টিএমসি থেকে দাঁড়িয়েছেন শত্রুঘ্ন সিনহা, বিজেপি থেকে দাঁড়িয়েছেন সুরিন্দর সিং আলওয়ালিয়া, সিপিআইএম থেকে জাহানারা খান এই দাঁড়িয়েছে। এখন শত্রুঘ্ন সিনহা সেই অর্থে যে জনসংযোগটা করা 2019 সালে তিনি বাবুল সুপ্রিয়র পরে তিনি এসেছেন, উপনির্বাচনে তিনি এসেছিলেন, বাবুল সুপ্রিয়র পরে উপনির্বাচনে তিনি এসেছিলেন এবং সেখানে তিনি ভালো ভোটের ব্যবধানে জিতেছিলেন, 3,03,209 ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন এবং এই যে তিনি অগ্নিমিত্রা পালকে হারিয়ে দিয়েছিলেন, খুব ভালো তিনি ওখানে রেজাল্ট করেছিলেন। আর যাই হোক, এখন ঘটনা হচ্ছে এখানে কি ফ্যাক্টর কাজ করছে, যে শত্রুঘ্ন সিনহার ক্ষেত্রে এখানে যে ফ্যাক্টরটা কাজ করছে যে এই যে সুরিন্দর সিং উনি কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা, বাংলাটাও জানেন, হিন্দি ইংরেজি তো জানেন, বাংলাটাও ভালো জানেন এবং এখানে শ্বশুরবাড়িও কিন্তু সুরিন্দর সিং তিনি এখানেই বসবাস করেন, তার ফলে তার একটা অ্যাডভান্টেজ এখানে আছে। এখন ব্যবধানটা কিন্তু অনেক ছিল, জেতার ব্যবধান তো 3 লাখের ওপরে ব্যবধান ছিল শত্রুঘ্ন সিনহা, কিন্তু তারপরেও যেটা বলা যায় শত্রুঘ্ন সিনহা এই এলাকার 5 বছরের যে সময় পর্যন্ত তিনি এখানে এমপি রয়েছেন, সেই এমপি থাকাকালীন তাকে কিন্তু সেই অর্থে এই এলাকার মানুষ খুব কাছে পায়নি এবং যার ফলে কি সাধারণ মানুষের একটা ধারণা থাকে বা সাধারণ মানুষ যেটা চায় যে তাদের সাংসদ তাদের কাছেই থাকবেন এবং তাদের সাংসদকে যেন গেলেই পাওয়া যায়, এইরকম একটা ব্যাপার কিন্তু সাধারণ মানুষের মধ্যে থাকে। এখন সেই জায়গা থেকে শত্রুঘ্ন সিনহা কতটা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পেরেছেন এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে দেখা দিয়েছে। এখন এইখানে যেখানে বাবুল সুপ্রিয় চলে যাওয়ার পরে তারপরের যে এখানে পরিবেশ পরিস্থিতি একটা অন্যরকম পাল্টে গেছে। আর দ্বিতীয় যেটা সবচেয়ে বড় প্রশ্ন এখানে এক্ষেত্রে যে মলয় ঘটক, এই মলয় ঘটক এখানে কিন্তু অনেকটাই
রাজনীতি থেকে কি মানে চুপচাপ হয়ে রয়েছেন, তিনি তেমন করে তাকে সেইভাবে দেখা যাচ্ছে না। কোনো কি বিষয় তাকে 11 বার ইতিমধ্যে তাকে সিবিআই ডেকেছে, কিন্তু 11 বার ডাকার পরেও কিন্তু তিনি এখনও যাননি, এবং তার সঙ্গে কি সেটিং ফেটিং হ্যানা ত্যানা সেই সব গল্প টল্প রয়েছে ইত্যাদি, কি হয়েছে না হয়েছে আমরা তো এসব জানি না। এবং যেটা বলা যেতে পারে যে মলয় ঘটক কতটা এই যে সত্যঘনা সিনহাকে কতটা সাপোর্ট দিতে পারবে তার উপরে এই কেন্দ্রে কিন্তু অনেক কিছুই নির্ভর করছে। ফলে এই কেন্দ্রকে বলা যাচ্ছে না যে সুরিন্দর সিং না সত্যঘনা সিনহা কে এখানে জিতবেন, এটা কিন্তু বলাটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে স্বাভাবিকভাবে এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়েই যে প্রার্থী হন না কেন তিনি জিতবেন। এবারে যে কেন্দ্রের কথা আমি বলবো সেটা হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র আপনারা সবাই জানেন যে মহুয়া টিএমসি থেকে দাঁড়িয়েছে মহুয়া মৈত্র, বিজেপি থেকে রাজমাতা অমৃতা রায় এবং সিপিআইএমের থেকে SM সাদি। 2019 সালে মহুয়া মৈত্র জিতেছিলেন বিজেপির কল্যাণ চৌবকে হারিয়ে, তিনি 63,218 ভোটের ব্যবধানে। এখন 2019 সালে যে ঘটনাটা ঘটেছিল যে এই যে বামের ভোট রামে যাওয়ার যে ব্যাপারটা যেমন ছিল, পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে 2024-এ যে ফ্যাক্টর এখানে কাজ করবে সেটা হচ্ছে SM সাদি সিপিআইএম প্রার্থী, তিনি এখানে কতটা ভোট টানতে পারবেন তার উপরে অনেকটাই নির্ভর করছে। যদি বলেন কেন, সেটা হচ্ছে এখানে দেখলেই বুঝে সংখ্যা গুরু ভোট এখানে 63.01%, আর সংখ্যালঘু ভোট হচ্ছে 36.3%। বুঝতেই পাচ্ছেন। ফলে এখানে যে ফ্যাক্টরটা বড়োভাবে দেখা দিয়েছে যে সংখ্যালঘু ভোটের যে পার্সেন্টেজ কারা কতটা কাটতে পারবে, টিএমসি কতটা নিতে পারবে এবং সিপিআইএম সেখান থেকে কতটা নিতে পারে, তার উপরে নির্ভর করবে রাজমাতা অমৃতা রায় তার ভাগ্য অথবা মহুয়া মৈত্রের ভাগ্য। এই দুজনের ভাগ্য কিন্তু নির্ভর করবে এই SM সাদির ওপর। SM সাদি এবারে এই নির্বাচনে কতটা ভোট কাটবেন সেইটার উপরে ডিপেন্ড করছে। ফলে স্বাভাবিকভাবে কে সুবিধাজনক অবস্থায় এখানে আছে সেটা যদি জিজ্ঞেস করা হয়, কিছুটা সুবিধাজনক অবস্থায় রাজমাতা অমৃতা রায় থাকলেও একেবারে সরাসরি বলা খুব কঠিন যে এখান থেকে কাজ জেতার সম্ভাবনাটা সবচেয়ে বেশি উজ্জ্বল। এটা কিন্তু এই মুহূর্তে বলাটা খুবই কঠিন। এরপরে শেষ যে লোকসভা কেন্দ্রের কথা বলবো, এই 8টা লোকসভা কেন্দ্রের মধ্যে আজকে যে শেষ লোকসভা কেন্দ্র সেটা হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্র। দেখুন, বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার একটা অন্যরকম খেলা কিন্তু হয়েছে, এটা আমরা আগেও বলেছি এবারেও বলছি। এবং 5 বারের সাংসদ অধীর চৌধুরী এবার কংগ্রেসের, তিনি 5 বারের সাংসদ। অধীর চৌধুরী ইতিমধ্যে একটা জিনিস ঘোষণাও করে দিয়েছে, যদি তিনি ভোটে হেরে যান তাহলে রাজনীতিটাই নাকি ছেড়ে দেবেন, এরকম একটা বিষয় তিনি বলেছেন। এবং দ্বিতীয়, এখানে বিজেপির থেকে যিনি প্রার্থী হয়েছে নির্মল কুমার সাহা এবং টিএমসি থেকে ইউসুফ পাঠান এরা প্রার্থী হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে 2019 সালে অধীর চৌধুরী অনেক ভোটের ব্যবধানে কিন্তু তিনি জেতেন, কিন্তু ঘটনা হচ্ছে যে অধীর চৌধুরী এবারে যে ভোটটা তিনি গত 2019 সালে পেয়েছিলেন 80,737 ভোটের ব্যবধানে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছিলেন। এই ক্ষেত্রে এবারে তিনি কতটা সেই জায়গাটা কভার করতে পারবেন সেটা নিয়ে সংশয় কিন্তু দেখা দিয়েছে। যদি বলেন কেন, এই সংশয়টার কারণ হচ্ছে যেহেতু এখানে টিএমসির ইউসুফ পাঠান রয়েছে এবং এখানে এটা বলা যায় না যে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু ভোটের যে এখানে কিন্তু সেই অর্থে কোনো রকম ছিল না, হিন্দু মুসলিম ভোটের কোনো রকম বালাই এখানে সেই অর্থে ছিল না, এবং কংগ্রেসের এটা গড় ছিল এবং কংগ্রেস বরাবরের জন্য এখানে জিতে এসেছিল। এখানে সংখ্যাগুরু ভোট হচ্ছে 47.7 এবং সংখ্যালঘু ভোট হচ্ছে 52%। ফলে এবারে এই যে ইউসুফ পাঠানকে দিয়ে একটা অন্যরকম দাবার গুটি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেটা হচ্ছে এই যে ইউসুফ পাঠান যেহেতু ইনি সংখ্যালঘু থেকে এসেছেন, ফলে এই সংখ্যালঘু ভোটের যে একটা অংশ যে ইউসুফ পাঠান পাবেন এ ব্যাপারে কিন্তু সংশয়ের কোনো কারণ এই মুহূর্তে নেই। কিন্তু ফলে এখানে যে অধীর চৌধুরী এই জায়গাটা যে স্ট্যাটাস মেনটেন করতেন বা যেভাবে তিনি এই জায়গাটাকে সুন্দর করে করতেন, সেখানে কে হিন্দু কে মুসলিম এই যে ব্যাপারটা কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু এখানে ছিল না। সবাই কংগ্রেসকে সেকুলার পার্টি হিসাবে কংগ্রেসকে সেই অর্থে ভোটটা দিতেন
এবং যার ফলে কিন্তু অধীর চৌধুরী পাঁচবার এখান থেকে জিতেছেন। কিন্তু এই যে ইউসুফ পাঠানকে দেওয়ার পরে এখানে একটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের শোনা যাচ্ছে যে এখানে সংখ্যালঘু ভোটের একটা অংশ যাতে ইউসুফ পাঠান পান, বড় অংশ যাতে পান, সেই ব্যাপারটাকে চেষ্টা করা হচ্ছে। কতটা হবে না হবে সেটা জানা যায় না, কারণ অধীর চৌধুরী এখানে যথেষ্ট মজবুত একটা সংগঠন আছে। কিন্তু তারপরেও যে প্রশ্নটা আমাদের কাছে থেকে যাচ্ছে যে অধীর চৌধুরী এই যে গত 5 বার লোকসভা ইলেকশনে যেভাবে জিতে এসেছিলেন, এবারে কি সেটা তার পক্ষে সম্ভব হবে? প্রশ্নটা আমাদের থাকছে, আপনারা তো থাকবেন। আজকে যে এই যে 8টা লোকসভা নিয়ে যে আমরা আলোচনাটা করলাম এবং কে কোন জায়গাটায় রয়েছে এবং কি হতে পারে, এই যে সম্ভাবনার কথাটা আমরা বললাম, এইখান থেকে আপনাদের নিশ্চয়ই কিছু মতামত থাকবে। আপনাদের যে মতামত থাকে আপনারা অবশ্যই জানাবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।